আসসালামু আলাইকুম। শুভেচ্ছা আমন্ত্রণ আমাদের ইউটিউব চ্যানেল জেড টিভিতে। দর্শকদের বাংলাদেশে ঘটে যাওয়া সমসাময়িক বিষয়গুলো নিয়ে আমরা আমাদের এই চ্যানেলে কথা বলে থাকি। এবং আজকের বিষয় হচ্ছে বাংলাদেশের অস্থিরতা, আর এই অস্থিরতার পিছনে কারা? রাজধানী সহ সারা দেশে স্বৈরাচারের দোসররা যে অস্থিরতা তৈরি করেছে সে বিষয়কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। দেশের সাম্প্রতিক দাঙ্গা সৃষ্টিতে ফাঁদে ষড়যন্ত্রকারী ভারত এবং পতিত সরকারের দোসররা যে ইন্ধন দিচ্ছে বলে মনে করছে বিশ্লেষকেরা। আভ্যন্তরীণ বিষয়ে ভারতের অযাচিত নাক গলানো শিষ্টাচার বহির্ভূত মন্তব্য করেছেন বিশ্লেষকেরা। অন্তর্বর্তী সরকার কি আসলেই কঠোর হওয়া উচিত, এই ইস্যু নিয়ে আজকে আমাদের এখানে কথা বলবেন আমাদের সম্মানিত জিল্লুর রহমান জিল্লু। উনি সাবেক 3বার সাধারণ সম্পাদক, যুক্তরাষ্ট্র বিএনপি, সাবেক আহ্বায়ক, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপক কমিটি, যুক্তরাষ্ট্র বিএনপি, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। স্বাগত আপনাকে। আসসালামাইকুম, থ্যাংক ইউ। আমাদের সাথে আরো আছেন জনাব সৌরভ খান, নিউ ইংল্যান্ড বিএনপির প্রতিষ্ঠাতা, সিনিয়র সহসভাপতি, বস্টন ওয়ান রিয়েলিটি অ্যান্ড ম্যানেজমেন্টের প্রতিষ্ঠাতা ও সভাপতি। এবং উনার আরো একটি পরিচয় রয়েছে, উনি হচ্ছে আমাদের জেড টিভির সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। আমাদের সাথে আরো উপস্থিত রয়েছেন মাহবুব রহমান। তিনি বস্টন ফাইন্যান্সে পড়াশোনা করেছেন এবং উনি আমাদের বস্টনের বিনিয়োগের জন্য বিখ্যাত স্টেট স্ট্রিটে উনি কর্মরত রয়েছেন লাস্ট 18 ইয়ার্স। মাহবুল ভাইকে স্বাগতম। জি, আসসালামু আলাইকুম ফারদিন। প্লেজার টু বি হিয়ার। আর সম্মানিত সব গেস্টদেরকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে আরো উপস্থিত রয়েছেন জনাব অ্যাটর্নি মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম। ওয়াহিদুল ইসলাম উনি হার্ভার্ড ল স্কুল থেকে এলএলএম মাস্টার্স করেছেন আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া থেকে। মাহমুদুল ইসলাম ওয়াহিদ নামেই বেশি পরিচিত। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাস টেক্সাসে অবস্থিত একজন দক্ষ অ্যাটর্নি। কাতারের ইনভেস্টমেন্ট অথরিটি, যেটাকে আমরা কিউই নামে পরিচিত, উনি ওখানে পরামর্শদাতা হিসেবে কাজ করছেন। এছাড়াও জিল মানি কর্পোরেশনে উনি কাউন্সিলর হিসেবে কর্মরত রয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ ওয়াহিদ ভাইকে। ওয়ালাইকুম সালাম। তো আমরা প্রথমে আমাদের আলোচনাতে আমরা শুরু করছি আমাদের বর্তমানে দেশে আমরা সবাই জানি যে আমরা কিছুদিন আগে দেখলাম ঘোষণা দিয়ে হামলা করলো কলেজ শিক্ষার্থীরা। এই ধরনের অপরাধ প্রবণতার কারণ কি, জিলুর রহমান ভাই, আপনি কি মনে করেন? ধন্যবাদ, প্রথমে ধন্যবাদ আজকের এই আয়োজনের জন্য এবং আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য। আর সাথে যারা রয়েছেন আলোচক, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জেডিপি কেও ধন্যবাদ জানাচ্ছি। আসলে সাধারণত একটা বিপ্লবের পরে, যে কোনো দেশে যে কোনো সমাজেই একটা বিপ্লবের পরে প্রতি বিপ্লব, যারা বিপ্লবে হেরে যায় তারা একটা প্রতি বিপ্লব করার চেষ্টা করে। তো এটাই এক সাধারণ সাধারণ ইতিহাস প্রত্যেক দেশেই। এবং বেশিরভাগ ক্ষেত্রেই এই প্রতি বিপ্লব করতে গিয়ে তারা ব্যর্থ হয়, এবং যারা বিপ্লব করে তারাই সেই সমাজ পরিচালনা করে থাকে। তো বাংলাদেশেও গত জুলাই এবং আগস্টে যে বিপ্লব হয়েছে, এটা একটা গণবিপ্লব। এটা গণবিপ্লব, এবং সেই বিপ্লবের সাথে বাংলাদেশের শুধু ছাত্র জনতা নয়, আপামর মানুষ, বাসার বৃদ্ধ মহিলা, পুরুষ, বাচ্চারা সহ সবাই ইনভলভ ছিল। সবাই সেই বিপ্লবে শেষ পর্যন্ত সবাই ইনভলভ ছিল। সবাই সমর্থন নিয়ে সেই বিপ্লব সংগঠিত হয়েছে। সেই বিপ্লবের পরাজিত শক্তি গত 16 বছরের আহ যে স্বৈরাচার ছিল বাংলাদেশে, জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল গত 16 বছর। তারা শুধু স্বৈরাচারের শীর্ষ কর্তা নয়, স্বৈরাচারের ছোট ছোট যারা অনুগত রয়েছেন বিভিন্ন জেলায়, তারাও সবাই 24 ঘন্টার মধ্যে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিলেন, এবং যারা দেশে রয়েছেন রহমান ভাই, পালাতে পারেননি। শিক্ষার্থীরা যে ঘোষণা দিয়ে আন্দোলন করতেছে, এটা কি আপনি পতিত আমি সরকারের কোথায় আসছি আমি এই কথাটায় আসছি। তো সেই বিপ্লবে তারা খুব নির্মম ভাবে তারা পালাতে বাধ্য হন তারা। এবং এটা ইতিহাসে অনেকটা, আমি বলি, এটা বিরল ঘটনা। এইভাবে হ্যাঁ, অনেক সুরেশ শাসক পালিয়েছিলেন। ইরানের শাহ পালিয়েছিলেন, তার সমর্থকরা পালিয়েছিলেন। তারা চেষ্টা করেছিলেন, ফিরত আসতে পারেননি। বিভিন্নভাবে আমরা ইতিহাস দেখি, কিন্তু এই
পতিত স্বৈরশাসক এবং তার দোসররা অনেকেই ভারতে পালিয়ে যায়। আর আমরা একটা জিনিস খুব ভালোভাবেই জানি যে বাংলাদেশের, দুঃখজনক হলেও সত্য, যে বাংলাদেশের অধিকাংশ আহ হিন্দু সম্প্রদায় তারা সেই পতিত স্বৈরশাসককেই পছন্দ করেন। কেন করেন সেটা আমার নলেজের বাইরে, বাট অধিকাংশই তারা করেন। যদিও আহ অন্যান্য বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো ধর্মীয় ব্যাপারে খুব উদার, সকল ধর্মের সমান অধিকারের প্রশ্নে অত্যন্ত সুদৃঢ় অবস্থান রয়েছে, তারপরেও সংখ্যালঘুরা কেন করেন আমার জানা নেই। তবে আমি আশা করি ভবিষ্যতে তাদের এই এই মোহটা ভাঙবে এবং তারা বিএনপি কে সমর্থন করার প্রয়োজন রয়েছে তাদের। তো তারা এই পতিত স্বৈরাচার তাদের পতনের পর থেকেই আমরা দেখেছি, প্রথম থেকেই তারা বিভিন্নভাবে সকল প্রতি বিপ্লব করার চেষ্টা করছিল, তারা ফিরে আসার চেষ্টা করছিল। এবং সেটা করতে যে প্রথমেই তারা চেষ্টা করেছিল, আমরা সবাই জানি যে একটা মানে একটা আইনের বিপ্লব ঘটিয়ে, তারা প্রতি বিপ্লব ঘটিয়ে চেষ্টা করেছিল, আইনের মাধ্যমে মার পেতে তারা আসতে চেষ্টা করেছিল, পারেনি সেটা। তারপরে আমরা দেখেছি তারা আনসার সেজে আসতে আসার চেষ্টা করেছিল। আমরা দেখেছি তারা রিক্সা চালক সেজে চেষ্টা, প্রমাণ রয়েছে সবকিছুর, চেষ্টা করেছিল। সবকিছু যখন একটা একের পর এক ব্যর্থ হচ্ছে, তখন সর্বশেষ তাদের এই এই চাল, যেটা হলো যে তারা মাইনরিটির উস্কে দিয়ে এবং তাদের যারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন সেই ভারতকে কাজে লাগিয়ে তারা এই একটা সর্বশেষ প্রতিবিপ্লবের চেষ্টা করছে। এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ যারা বিপ্লবের প্রতি একসাথে বিপ্লব করেছিলেন, সবাই যদি সংঘবদ্ধ থাকেন, ঐক্যবদ্ধ থাকেন, সমস্ত মতবিরোধ দূর করে একসাথে থাকেন, তাহলে আমাদেরকে এই বিপ্লবকে পরাজিত করার কেউ নেই, সেটা ভারত হোক আর যেই হোক, পরাজিত করার কেউ নেই। ধন্যবাদ। ধন্যবাদ জিলুর রহমান জিলু স্যারকে। এখন আমি ওনার সাথে সম্পূর্ণ একমত পোষণ করতে পারছি না, এই জন্য কারণ আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সংখ্যালঘু যারা আছে তারাও বাংলাদেশকে যারা ভালোবাসে বা যারা বাংলাদেশের জাতীয়তাবাদকে ভালোবাসে তারা বেশিরভাগ মানুষই বিএনপিকেও ভালোবাসে, অথবা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতাকে তারা অবশ্যই ভালোবাসে। কিছু লোককে স্বৈরাচারীরা, পতিত সরকাররা তাদেরকে সাজিয়ে গুছিয়ে সামনের সারিতে নিয়ে এসেছে, যে কারণে হয়তো আমরা মনে করি যে মনে হয় সংখ্যালঘুরা পতিত সরকারকে বেশি পছন্দ করে। কিন্তু জিল্লুর রহমান অবশ্যই, জনাব জিল্লুর রহমান অবশ্যই বিষয়টা একটু বিবেচনা করে দেখবেন। আহ, আমার যতটুকু মনে হয় যে যারা সংখ্যালঘু রয়েছে তারাও চায় বাংলাদেশ স্বাধীন থাকুক, বাংলাদেশ একটি প্রতিবেশী রাষ্ট্র দ্বারা অত্যাচারিত না হোক। জিল্লুর রহমান, জনাব জিল্লুর রহমানকে আমি আরেকবার একটু জানতে চাচ্ছি যে শিক্ষার্থীরা যে ঘোষণা দিচ্ছে যে আগামীকালকে অমুক কলেজ আমরা দখল করব, অমুক কলেজ আমরা ধ্বংস করব, এই ধরনের যে অপরাধ প্রবণতা, যে আমরা আরেকটি একটি বাংলা এটি একটি স্বাধীন বাংলাদেশ 5ই আগস্টের পর, তাহলে কেন একজন শিক্ষার্থী বা একটা গ্রুপ অফ শিক্ষার্থী তারা ঘোষণা দিচ্ছে এবং প্রশাসন সেখানে নিশ্চুপ? কেন প্রশাসন সেখানে তাদের প্রয়োজনীয় অ্যাকশনগুলো নিতে পারছে না বা নিচ্ছে না? যে কেন সেখানে সেই অপকর্মগুলো হতে দিচ্ছে? এর পিছনে কারণটা কি? এটা হতে পারে, বিষয়টা এরকম। প্রথমত, যারা শিক্ষার্থীদের মধ্যে যারা এই স্বৈরাচারের দোসর ছাত্রলীগের সমর্থক রয়েছেন বা স্বৈরাচারের সমর্থক রয়েছেন, তারা বিভিন্নভাবে এই অপকর্মগুলো করে যাচ্ছেন সাধারণ শিক্ষার্থী সেজে। এটা একটা বিষয়। আমাদের হয়তো অনেক সাধারণ ছাত্রছাত্রী বিভিন্ন ইস্যুতে সেখানে বিভ্রান্ত হচ্ছেন। দ্বিতীয়ত হলো গিয়া, এই পতিত স্বৈরাচার গত 16 বছরে তাদের তাদের যে জ্বর বিস্তার করেছিল এই দেশ সমাজে, প্রত্যেকটি রন্ধে রন্ধে এমন ভাবে করেছিল যে সেটা কিন্তু এই 3 মাসের মধ্যে এই বর্তমান সরকার সবকিছু সরিয়ে ফেলার মতো অবস্থানে যেতে পারেনি। এখনো পতিত স্বৈরাচারের অনেক দোসর প্রশাসন এবং বিভিন্ন জায়গায় রয়ে গেছে। তো তাদের সহযোগিতায় এই কাজগুলা হচ্ছে বিদায় আমার বিশ্বাস যে সেখানে একটা সমন্বয়হীনতা রয়ে গেছে, যার জন্য অনেক কিছু, অনেক অপরাধ দেখেও সরকার হয়তো তড়িৎ গতিতে পদক্ষেপ নিতে পারছেন না, বিকজ সেখানে একটা সমন্বয়হীনতা রয়ে গেছে। তো আশা করি এই বিষয়গুলা অতি সত্বর সরকার কাটিয়ে উঠতে পারবেন। কারণ সরকারের একটা জিনিস, আর কিছু থাক না থাক, সরকারের একটা জিনিস রয়েছে বর্তমান, ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকার, যে বাংলাদেশের আপামর মানুষের সমর্থন রয়েছে সরকারের পিছনে, যে সবাই চায় যে এই সরকার সার্থক হোক এবং একটা নির্দিষ্ট সময়ে একটা সুষ্ঠু ইলেকশনের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকারের প্রতিনিধির হাতে ক্ষমতা দেখ। এটা সবাই চায়। কেউ চায় না যে এই সরকার ব্যর্থ হয়ে যাক, কেউ চায় না যে পতিত স্বৈরাচার আবার ফিরে আসুক। যার জন্য
আমার বিশ্বাস যে যতই পতিত স্বৈরাচারের যতই আহ বিস্তার থাকুক এখন পর্যন্ত বিভিন্ন প্রশাসনে বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে, তারপরও বর্তমান সরকার সেগুলো ক্লিন আপ করে আমাদের লক্ষ্যে, অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে, সেই বিশ্বাস আমার রয়েছে। ধন্যবাদ ধন্যবাদ। জিল্লুর রহমান জিল্লুকে। আমরাও চাই না এই সরকার পতিত হোক, আমরাও চাই না হাজার ছাত্র জনতার জীবনের বিনিময়ে এই স্বাধীনতা আমরা আবার পুনরায় ফিরে পেয়েছি এটা আমরা কোনো কারণে হারাই। বাট এই অবস্থায় আমরা জনাব ওয়াহিদুল ইসলাম, অ্যাটর্নি জনাব ওয়াহিদুল ইসলাম স্যারের কাছে জানতে চাচ্ছি, ঢাকায় প্রতিদিনই কোনো না কোনো সংঘর্ষ, এমন পরিস্থিতিতে কতদিন সহ্য করবে নগরবাসী? ধন্যবাদ আলফারদিন। আসলে সংঘর্ষ কোনো দেশ, জাতি, সমাজ বা সাধারণ মানুষের জন্য কল্যাণকর নয়। আহ, শান্তি, শৃঙ্খলা, স্বাভাবিক জীবনযাপন, অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক কারবার, অর্থনৈতিক প্রবৃদ্ধি, গণতন্ত্রের অগ্রযাত্রা, মানবাধিকার, কোনো কিছুর জন্যই আসলে সংঘর্ষ বা সাংঘর্ষিক পরিস্থিতি কল্যাণকর নয়। কাজেই আহ, আমরা বিশেষ করে আহ, বিগত 16 বছরের ফ্যাসিবাদী শাসনের পরে অনেক রক্তক্ষরণের মধ্য দিয়ে যে স্বাধীনতা অর্জন করেছি, যে বিজয় অর্জন করেছি, তারপরে একটা শান্তিপূর্ণ বাংলাদেশ সবার জন্য কাম্য। এখানে সংঘর্ষ, অশান্তি এসব কিছুই কারোর জন্য কল্যাণকর নয়। এবং বাংলাদেশের মানুষ এখনো অত্যন্ত আশা আশায় প্রাণ বেঁধে আছে, বুক বেঁধে আছে, কখন দেশটা শান্ত হবে, কখন দেশে নিরাপত্তা আসবে, কখন দেশটা মানবাধিকার, গণতন্ত্র এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে দ্রুততর এগিয়ে যাবে। এবং সেজন্য এই সরকারের প্রতি আমাদের অনেক অনেক আশা আকাঙ্ক্ষা। জাস্ট সরকার একটা আউট অফ নাথিং এসেছেন, তাদের কারো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছিল না অনেকেরই, এবং অতীতে রাষ্ট্র পরিচালনা করারও কোনো দক্ষতা তাদের ছিল না। সেজন্যই জনগণ তাদেরকে সার্বিক সহযোগিতা দিয়ে আশায় বুক বেঁধে আছে, এবং দ্রুত এই সাংঘর্ষিক পরিস্থিতির উন্নতি ঘটবে, দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আসবে। সেজন্য মানুষ আশায় বুক বেঁধে আছে, এবং আশা করি আমরা দ্রুতই এই পরিস্থিতির অবসান ঘটবে। ধন্যবাদ অ্যাটর্নি ওয়াহিদুল ইসলামকে। এই মুহূর্তে আমরা জনাব সৌরভ এইচ খানের কাছে জানতে চাই, এইসব সংঘর্ষ থেকে কেউ সুযোগ নেওয়ার চেষ্টা করছে মনে করেন কিনা? ধন্যবাদ ফারদিন। আম, অবশ্যই সুযোগ নেওয়ার চেষ্টা অবশ্যই এখানে করবে। বেসিক্যালি এখানে ভারতের সাথে পতিত যে, আর আমাদের শ্রদ্ধেয় জিল্লুর রহমান জিল্লু ভাই বলে গেছেন যে পতিত স্বৈরাচার আওয়ামী লীগরাও এখান থেকে আহ, সুযোগ নেওয়ার চেষ্টা করবে, এবং সাথে সাথে একটা তৃতীয় পক্ষ থাকতে পারে যারা এই বর্তমান আম, সরকারের আমলাদের মধ্যেও হতে পারে বা সাধারণ জনগণের মধ্যে হইতে পারে, যারা কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে। ক্ষমতা এমন একটা জিনিস যে ক্ষমতাটা কেউ যদি একবার আম, কারোর হাতে তুলে দেয়, সেই ক্ষমতা থেকে সরে কেউ মানে স্বেচ্ছায় যেতে চায় না। সো ইয়েস, এখানে সুযোগ নেওয়ার অনেকেই চেষ্টা করবে। তো বেসিক্যালি এখানে ভারতের পিছনে, যেটা গত 16-17 বছর আগে আমরা অলরেডি আমরা অভিজ্ঞতাশীল, যে 16-17 বছর পর্যন্ত একটা তাদের পেট কি বলে একটা সরকারের, তাদের একটা আওয়ামী লীগ ছিল তাদের আশীর্বাদের একটা সরকার, সেই সরকারের মাধ্যমে বাংলাদেশ থেকে সে প্রচুর অর্থ হোক এবং বিভিন্ন ক্ষেত্রে তারা সুযোগ সুবিধা নিয়েছে। এখন এই দ্বিতীয় স্বাধীনতা যেটাকে আমরা বলি, এই স্বাধীনতায় তারা ফেল। এই স্বাধীনতা তাদের তাদের ব্যর্থতার কারণ, মানে ভারতকে উদ্দেশ্য করে বলতেছি। এখন তারা জেদের বসে বাংলাদেশকে সব সময় উচ্ছৃঙ্খল বা বাংলাদেশের মধ্যে একটা অস্থিরতা, বাংলাদেশের মধ্যে আনরেস্ট সৃষ্টি করে তখনই তারা রাখতে পারবে। কারণ বাংলাদেশের কারণে আম, এই যে সেভেন সিস্টার, আমরা এই বাংলাদেশে যদি তাদের কন্ট্রোলে না থাকে, তখন ওই যে সেভেন সিস্টার আছে, সেই সেভেন সিস্টার মধ্যেও আনরেস্ট শুরু হতে পারে, এই ভয় তাদের মধ্যে আছে। তো বেশি এখানে সুযোগ ভারতের সবচেয়ে বেশি, আমি এটা মনে করি। ধন্যবাদ।
ধন্যবাদ সৌরভ খানকে তার মূল্যবান ওপিনিয়ন দেওয়ার জন্য। বাট আমরা এই মুহূর্তে জানতে চাচ্ছি জনাব মাহবুবুর রহমানের কাছে যে এই যে ঘটনাগুলো, এই যে আমরা রেগুলার দেখছি যে এই যে অস্থিরতা, এই সকল ঘটনার পিছনে উস্কানি দিচ্ছে কি ভারত, নাকি অন্য কেউ উস্কানি দিচ্ছে? দেশে বিদেশে বিদেশে যে এই সকল উস্কানিদাতা যারা রয়েছে বা কূটনীতিক যে তৎপরগুলো থাকার দরকার বা ষড়যন্ত্রকারী যেগুলো রয়েছে, তারা কি চিহ্নিত কিনা? জনাব মাহবুবুর রহমান, আপনি কি মনে করেন? একটু আনমিউট করেন মাহবুবুর রহমান আপনার। হ্যাঁ। সরি, ধন্যবাদ। আচ্ছা, আমি একটা জিনিস এভাবে প্রশ্নটাকে আমি একটা কাউন্টার কোয়েশ্চেন দিয়ে জিজ্ঞেস করি যে ইউনুস গভর্নমেন্টকে উস্কিয়ে কারা বেনিফিটেড হবে? হু ইজ দ্য বেনিফিটেড or beneficiary? It's nothing but India. আমি জিও পলিটিক্যাল সাইড থেকে বলতে পারি, পলিটিক্যাল সাইড থেকে বলতে পারি। তবে আমার ইকুয়েশনটা আমি একটু অন্যভাবে জিনিসটাকে দেখার চেষ্টা করি। আলটিমেটলি ভারত লেজিসলেটিভ বডিতে, মানে আসন্ন ইলেকশনে সিটের ব্যাপারটা খুব মনোযোগ দিয়ে দেখতেছে, ঠিক আছে? তারা চাইবে না যে বিএনপি কে খুব একটা ব্রুট মেজরিটি, এখন যে পপুলার কনসেপ্টটা আছে বিএনপি একটা স্ট্যাবলিশ পার্টির মতন দলের, সেই সেটাকে যত ডিলে করা যায় এবং যত কোশ্চেন করা যায় ততটা ইন্ডিয়ার লাভ। তাতে আমার মনে হয় বিএনপি কে ব্যাকফুটের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। অ্যাবাউট উস্কানির ব্যাপারটা আমি এভাবে দেখি যে বর্তমান সরকার মোটেও আজ্ঞাবহ না দিল্লির। 16 বছরের অভ্যাস এবং তাদের যেই ইনভেস্টমেন্ট কোথায় দেখেন, তারা আমাদের দেশের থেকে তৃতীয় লার্জেস্ট রেমিটেন্স, ঠিক আছে? তারা আমাদের পোর্ট হ্যান্ডেল করার চুক্তি করছেন, ঠিক আছে? ওনারা এয়ারটেলের মাধ্যমে বাংলাদেশে বহুত সেন্সিটিভ টিএনটি এবং ডেটার কাজ করে নিয়ে গেছেন বাংলাদেশে। তারা সাবস্টেশন বানিয়ে অনেক ন্যাশনাল সিকিউরিটি, কুষ্টিয়ার ভেড়ামারাতে ন্যাশনাল সিকিউরিটি, এগুলো তাদের হেজিমনি। আমি আপনাকে আরেকটু অন্যভাবে বলি, যেহেতু আমরা ফাইন্যান্স নিয়ে কাজ করি। একসময় 2014 সালের ইলেকশনের পরে ডক্টর মশিউর রহমানকে জিজ্ঞেস করা হয়েছিল ট্যারিফ, উনি তখন বলেছিলেন যে আমরা কি অসভ্য যে ট্যারিফ নিব? অথচ দেখেন এটা আমার রাইট। এত আজ্ঞাবহ একটা দল যখন দেশে থেকে বিতাড়িত হয় অনলি 25 মিনিটে, বুঝতে হবে 16 বছরের যত অ্যারোগেন্সি সব মিটিয়ে গেছে 25 মিনিটে। সো লেটস নট গো অন 15 ইয়ার্স। আমার প্রশ্ন হচ্ছে যে এইসব উস্কানিতে বাংলাদেশের বেশ কিছু ম্যাচুরিটি দেখিয়েছে। আমি মনে করি বাংলাদেশিদের ধৈর্য রাখা উচিত। একটা বাচ্চা হতে 9 মাস সময় লাগে, হ্যাঁ, অ্যাটলিস্ট 3 মাস গেছে, আরো 6 মাস দিব। আর আমার কাছে মনে হয় এই সরকারকে ইনস্টেবিলিটির দিকে নিয়ে যাওয়া ভারত সরকারের জন্য সবচেয়ে বেনিফিশিয়াল। বিকজ এই সরকারের যে ইমেজ, আমি যদি বলি, আমি যদিও বিএনপি মনা, আমি জাতীয়তাবাদী মনা এবং সাপোর্টার, কিন্তু তারপরে আমি বলবো যে আমার দল বিএনপি থেকেও আমার মনে হয় দেশের মধ্যে যেই ফান্ড ক্রাইসিস, যেই ডলার ইনফ্লাক্স, সেগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস ভালোই হ্যান্ডেল করছে। আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলছি, আমার মনে হয় সেখান থেকে বিএনপি থেকে বেটার ফান্ডিং প্রমিসেস উনি পেয়েছেন বিকজ অফ হিজ ইমেজ। এটা আমার একটা ধারণা, যেহেতু আমরা বিভিন্ন সময় বিভিন্ন দিকে কাজ করেছি। তবে আমার আমার আরেকটা সাজেশন হচ্ছে যে বাংলাদেশিদের মধ্যে এখন যেসব ডোমেস্টিক এলিমেন্ট আছে, যেসব ক্যাটালিস্ট আছে, যেরকম আর্মির ব্যাপারটা একটু ক্লিয়ার হওয়া উচিত। আর্মির মধ্যে এখনো অস্থিরতা আছে। বিকজ আর্মি, আপনি যদি চিন্তা করে দেখেন 1-11 গভর্নমেন্টের মধ্যে আর্মি ওয়াজ এ ভেরি কি ক্যাটালিস্ট ফর ম্যানিপুলেশন অন লেজিসলেটিভ বডি। কয়টা সিট পাবো, কয়টা সিট হবে, যেরকম বিএনপির 100টা সিটকে 90 হিসেবে দেখানো আর আওয়ামী লীগের 80টা সিটকে 100 হিসেবে দেখানো, এই অঙ্কের খেলাতে আর্মি অনেক ভুল করে ফেলছে। তো বিভিন্ন জায়গায় উস্কানির অনেক স্কোপ আছে অর্থনীতির দিক থেকে। আর আমার মনে হয় এখন আমি খুব অন্তর থেকে চাই যে বাংলাদেশ গভর্নমেন্টের অনুরোধে কিছু অ্যাম্বাসেডার, তাদের বলা উচিত যে বাংলাদেশে কোনো আনরেস্ট নাই, সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ বলে কোনো তত্ত্ব নাই। সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ আমার কাছে ভালো মানুষ ভার্সেস খারাপ মানুষ। সংখ্যালঘু আজকে ভালো মানুষ, সংখ্যাগরিষ্ঠ হচ্ছে খারাপ মানুষ।
আপনাকে বের করতে হবে যারা এসব বাজে এলিমেন্টস, তাদেরকে অবশ্যই রুখে দিতে হবে। এনাফ ইজ এনাফ। আমার দেশে বিডিআর এর মতন ঘটনা ঘটিয়ে যায়, আমার দেশে চিফ জাস্টিসকে লাথি মেরে বের করে দিয়ে যেতে হয়, এগুলোও তাদের আওয়ামী লীগের ব্যাগেজ ছিল। সুতরাং আওয়ামী লীগের যেসব এলিমেন্ট আছে তাদেরকে ধরা উচিত এবং তাদেরকে শাস্তি দেওয়া উচিত। এবং দেয়ার শুড বি a bit of stick and carrot with our relationship nowadays. Not only carrot, হাসিনা অনেক দিয়েছেন, এখন আমরা যেহেতু ক্যারট নিয়ে নেমেছি, আমাদেরও কিছুটা শালীনতা এবং আমাদের কিছু সম্মান থাকা উচিত। ধন্যবাদ। ধন্যবাদ মাহবুব ভাইকে। মাহবুব ভাইয়ের কাছে আমি আরেকটু জানতে চাচ্ছি যে দেখেন আমাদের যারা অপরাধী, যারা আমাদের এখানে উস্কানি দিচ্ছে, তারা কিন্তু মোটা দাগে চিহ্নিত, আমরা কিন্তু সবাই তাদেরকে চিনি জানি, তারা কিন্তু এখনো অনেকে আমাদের এই সমাজে এখনো রয়েছে। আহ, যদি তারা চিহ্নিত হয়ে থাকে তাহলে তাদের মুখোশ কেন এখনো জাতির সামনে খুলে দেওয়া হচ্ছে না, বা তারা কেন এখনো ওই মানে বিপরীত একটি মুখোশ নিয়ে আবার নতুন করে আবার এই আমাদের এই সরকারের সাথে যুক্ত হতে চাচ্ছে, বা অনেক অংশ যুক্ত হয়েছে? আচ্ছা দেখেন, পলিটিক্সে কে কার সাথে হাত মিলাবে, সেই সেই ধারাবাহিকতাটা আমার কাছে খুব একটা পরিষ্কার না। কারণ আমি আওয়ামী লীগের জামাতের সাথে মিটিং করার পরেও তাদেরকে প্রপাগান্ডা করতে দেখেছি। এগুলো শরমের ব্যাপার বললে কি মানে কিন্ডার গার্ডেনের মতো কথা শোনাবে, বাট এগুলো তো আমরা দেখে আসছি। কিন্তু আমি মনে করি আম, আম, যারা দুষ্কৃতিকারী আছে, যারা হিপোক্রেট আছে, যারা সুশীলদের মধ্যে আমাদের সরকারকে এবং আমাদের দেশকে অনেক জায়গায় হেয় করেছে, আমি বলতেই পারি যে পীযূষ বন্দ্যোপাধ্যায়, শ্যামল দত্ত, এদের মতন কিছু লোকদেরকে অবশ্যই দৃষ্টিমূলক শাস্তি দেওয়া উচিত। সমাজের মধ্যে থেকে সুশীলের আম, বেশে তারা সমাজের মধ্যে অনেক ক্ষত ক্রিয়েট করেছে। সো অবশ্যই তাদেরকে চিহ্নিত করা উচিত। তবে একটা জিনিস আমি সাথে সাথে বলবো যে আমাদের দলটাকে আম, জামাত জামাতের সাথে একসাথে কাজ করে আমাদের আহ, দেশটাকে গড়ার কিছু কিছু জায়গায় আমি এখনো স্কোপ দেখি, স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট দেখতে পারি। এতে কোনো দ্বিধা নাই। যারা এসব নিয়ে কথা বলতে আসবে তাদের জন্য আমরা অনেক কিছু বলতে পারবো, সেগুলো নিয়ে ভয়ের ভয়ের কিছু নাই। কিন্তু স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স আমার দৃষ্টিকোণ রাখতে হবে। আর আজকাল অনেক জায়গায় আমি শুনি যে আওয়ামী লীগরে ব্যান করা যাবে না, আম, আহ, ছবি নামানো যাবে না। সেটা সেটা আম, হতেই পারে যে আমাদের দলের অনেকেই হয়তো আম, ভারতের সাথে একটা চ্যানেল রাখতে চান, সেটা আমি স্বাগতম জানি। সেটা আমি আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি যে কেন আমি, ইফ আই ক্যান কিল ক্রিয়েট আ সুগার রিলেশনশিপ, আই উড কিল উইথ আ সল্ট। এটা আমার একটা ফিলসফির কথা বললাম আর কি। এভাবেই দেখছি আমি ফারদিন। ধন্যবাদ মাহবুব ভাইকে। আমরা জনাব অ্যাটর্নি ওয়াহিদুল ইসলামের কাছে আমরা পরবর্তী প্রশ্নটা জানতে চাই। আহ, আলোচনা থেকে যতটুকু বুঝছি যে ভারত হচ্ছে মূলত আমাদের উস্কানিদাতা, এবং আসলে প্রতিবেশী হয় একজন বন্ধু সেটা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতিবেশী দেশ কি আসলে বন্ধু হতে পারে? যদি প্রতিবেশী দেশ আসলেই বন্ধু হয় তাহলে বর্ডারের প্রয়োজন কি? যখনই সেখানে একটা বর্ডার তৈরি হয় তখনই কিন্তু সেখানে একটা দ্বিমত, একটি ভিন্ন কালচার, একটি ভিন্ন ব্যবস্থা, একটি ভিন্ন নীতি আছে বিধায়ী সেখানে বর্ডার রয়েছে। তাই দুই ধরনের কালচার, দুই ধরনের ব্যক্তিকে সেপারেট করে রাখার জন্য সেখানে মিলিটারি কিংবা বর্ডার গার্ড কিংবা বর্ডার প্রহরীরা তারা পাহারা দিয়ে রাখে। এবং এই ক্ষেত্রে আমরা যেটা জানি যে ভারত আমাদের সাথে গত 18 বছর বাংলাদেশে কোনো ফেয়ার ইলেকশন হতে দেয়নি, এবং তাদের যা কিছু তাদের প্রয়োজন তারা শুধু ন্যায় নীতিতে থেকেছে, তারা অন্যায় অবিচার করে বাংলাদেশের মানুষকে তাদের প্রাপ্য থেকে বঞ্চিত রেখেছে। 5ই আগস্টে স্বাধীনতার পরে আমরা দেখতে পেলাম কিভাবে তাদের বাঁধ খুলে দিয়ে, বাঁধ ভেঙে গেলে ভিন্ন বিষয় ছিল, বাঁধ খুলে দিয়ে আমাদের বানে মানুষকে কিভাবে তারা ভাসিয়েছে, অর্থনৈতিকভাবে আমাদের কতটা চ্যালেঞ্জের মুখে ফেলেছে। তাদেরই বন্ধু ফ্যাসিবাদ হাসিনা $1 বিলিয়ন বিদ্যুৎ বিল বাকি রেখে চলে গেছে, তারা সেটা জানার পরও আমাদের বিদ্যুৎ না দেওয়ার হুমকি দিয়ে তারা কিভাবে আমাদের গলায় পাড়া রেখে একরকম আমাদের কাছ থেকে টাকাগুলো নিয়ে গিয়েছে। তো এত কিছু যেখানে উস্কানি দিচ্ছে ভারত, এত ষড়যন্ত্র করছে ভারত, সেই ভারতের কাছ থেকে আমরা আমাদের যে কূটনীতিক তৎপরতা থাকা দরকার, যেমন আমাদের বর্তমান যুক্তরাষ্ট্রের এম্বাসিতে আমাদের এখন রাষ্ট্রদূত কি নিয়ে আছেন আমরা কিন্তু এখনো জানি না।
কখনো আমরা ধরে নিচ্ছি হয়তো মুশফিকুল আনসারী, কখনো শুনছি উনি না আমাদের এখানে না, ব্রাজিল কিংবা মেক্সিকোতে হয়তো উনি অ্যাম্বাসিডার। তো এই যে আমাদের কূটনীতিক, আমাদের যে তৎপরতা থাকা দরকার, এটা কিন্তু আমরা ওইভাবে দেখছি না। আমরা কিন্তু বলতে পারছি না যে ঠিক আছে আসুন, আপনি এসে আপনাদের কূটনীতিকদেরকে দিয়ে বা আমাদের বাংলাদেশে যারা বহির্বিশ্ব কূটনীতিক আছে তাদেরকে আমাদের দেশে এনে বলতে বলতে দেখছি না যে দেখেন এখানে কোথায় সংখ্যালঘুদের অত্যাচার হচ্ছে বা কোথায় অন্যায় বা অবিচার হচ্ছে। যেখানে ভারতে আজকেও আমরা শুনেছি যে বেশ কিছু মুসলমান মারা গিয়েছে, যেখানে তাদের মসজিদ ভেঙে মন্দির তৈরি করা হচ্ছে, যেখানে খ্রিস্টান নারীকে ধর্ম অন্তর করতে বাধ্য করা হচ্ছে, যেখানে শিখ নেতাকে কানাডায় এসে হত্যা করা হচ্ছে। এত কিছুর পরও ভারত সেখানে বলছে বাংলাদেশে আমাদের এরকম সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে। তো এটার জন্য তো আমাদের একটা বিগ ইনভেস্টমেন্ট প্রতিটা স্টেটে, প্রতিটা কান্ট্রিতে আমাদের কূটনীতিকরা রয়েছে। তো আমাদের কূটনীতিকদের তৎপরতাকে আমরা কি আসলে কি দেখছি, নাকি তাদের আরো অনেক কিছু করার আছে? আসলে আমাদের কূটনীতি এবং কূটনীতিকরা আহ, সাফল্যজনকভাবে কি করতে পারেন বা পারেন না, আহ, সেটা নির্ভর করে যে আমাদের পররাষ্ট্র নীতিটা কি। আহ, বিভিন্ন দেশের ভিতরে যে ভৌগোলিক সীমারেখা, এটা আধুনিক রাষ্ট্রের একটা ধারণা। এবং সে কারণেই আহ, মানে সীমারেখা এবং কূটনীতি গড়ে উঠেছে বছরের পর বছর ধরে। এবং বিভিন্ন রাষ্ট্রের পররাষ্ট্র নীতি থাকে। বাংলাদেশ আমরা 71 সালে একবার স্বাধীন করেছি, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের নিজের পায়ে দাঁড়ানোর মতো যে ধরনের পররাষ্ট্র নীতি প্রয়োজন, সেটা এখনো গড়ে ওঠেনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় আহ, আমাদের পররাষ্ট্রনীতিতে বেশ কিছু পরিবর্তন এসেছিল, এবং তার প্রেক্ষাপটে আমরা সার্ক পেয়েছিলাম রিজিওনাল সম্পর্কের ক্ষেত্রে, এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের বিভিন্ন দেশ, জাতি এবং রাষ্ট্রের সাথে একটা মুসলিম রাষ্ট্র হিসেবে সুসম্পর্ক গড়ে উঠেছিল, এবং আমরা একটা স্বনির্ভর জাতি হিসেবে স্বীকৃতি পেতে শুরু করেছিলাম। কিন্তু তারপরেই যে সামরিক জান্তা এরশাদ আসলো, এরশাদ এসে ভারতের সাথে নতজানু পররাষ্ট্র নীতির মাধ্যমে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিক্রি করে দিল। এরপরে আবার যখন বিএনপি ক্ষমতায় আসলো, দুইবার তিনবার ক্ষমতায় এসেছে, যখনই জাতীয়তাবাদীরা এদেশে ক্ষমতায় এসেছে তখনই আমাদের দেশে জঙ্গিবাদ, ইসলামোফোবিয়া, তারপরে সন্ত্রাসবাদ, এগুলোকে তারাই উস্কে দিয়ে দিয়ে তারাই লেলিয়ে দিয়ে আমাদের দেশটাকে ব্যর্থ রাষ্ট্র করার চেষ্টা করেছে। আমাদের খুব দুর্ভাগ্য যে আমাদের প্রতিবেশী যে রাষ্ট্র, সে রাষ্ট্রের জনগণের সাথে আমাদের বিভিন্ন দিক থেকে মিল আছে। আমাদের সংস্কৃতি, আমাদের ভাষারও কিছুটা মিল আছে। আমরা সমগোত্রীয় ভাষায় একে অপরের সাথে কথা বলে থাকি। বাংলা, হিন্দি, উর্দু, এগুলো খুব বেশি ভাষাগতভাবে দূরের না। আমাদের মানে একসাথে চলার অনেক বড় ইতিহাস আছে। আহ, কিন্তু রাষ্ট্র হিসেবে ভারত আজও পর্যন্ত আমাদের সাথে ভ্রাতৃত্ব বা বন্ধুত্বের সম্পর্ক দেখাতে পারেনি। আমরা কি করেছি সেটা পতিত ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রী বলেছেন যে ভারতকে আমরা যা দিয়েছি ভারতকে মনে রাখতে হবে। সেটাই বাস্তবতা। ভারতকে বাংলাদেশ উজাড় করে দিয়েছে। এর বিপরীতে আহ বাংলাদেশকে তারা চুষে খেয়েছে। আমাদের একজন মন্ত্রী তো বলেছিলেন যে আমাদের সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর। তার মানে উনারা দাবি করেন যে আমার বাংলাদেশ ইন্ডিয়ার সম্পর্কটা হবে স্বামী স্ত্রীর। কিন্তু দুঃখজনক হলো সত্য যে ভারত কোনো সময়ই বাংলাদেশকে তার ধর্ষণের পাত্রী হিসেবে ছাড়া অন্য কোনো চোখে দেখেনি। যে কারণে যখনই আমরা ধর্ষিত হতে অস্বীকৃতি জানাইছি, তখনই ধর্ষকের আক্রমণ আমাদের উপরে এসেছে। তো সে কারণেই আহ, মানে ভারত কোনো সময়
আমাদের বন্ধু হতে পারিনি। আমরা চাই পাশাপাশি রাষ্ট্র হিসেবে তাদের যেমন আমাদের প্রয়োজন রয়েছে, আমাদেরও তাদের কাছে প্রয়োজন রয়েছে। কাজেই সমতার ভিত্তিতে, সাম্যের ভিত্তিতে তারা যদি উদার পররাষ্ট্রনীতির মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করে, তাহলে সেটা ভারতের জনগণের জন্য যেমন কল্যাণকর হবে, আমাদের জন্য কল্যাণকর হবে। পক্ষান্তরে তারা যদি আমাদেরকে ক্ষতি করার জন্য তাদের স্বার্থে ব্যবহার করে, তাহলে বাংলাদেশের জনগণ এটা এতদিন পরে হলেও বুঝে গেছে, এবং সেই সুযোগ বাংলাদেশের কোনো ব্যক্তি এখন আর দিতে রাজি নয়। কাজেই এখন আমাদের সময় এসেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেরকম স্বনির্ভর বাংলাদেশের জন্য একটা পররাষ্ট্র নীতি আহ, উন্নত করতে চেয়েছিলেন, আমাদেরকে সেই পথে এগোতে হবে। আমরা আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তিতে সবার সাথে সুসম্পর্ক রাখতে চাই, এবং বাংলাদেশকে মানে একটা স্বাধীন, সার্বভৌম, শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। ভারতের যে অধিকার, সে অধিকার আমরা দিতে চাই, কিন্তু ভারতকেও আমাদের অধিকার দিতে হবে। যতক্ষণ ভারত আমাদেরকে আমাদের অধিকার না দিবে, ততক্ষণ আব্দুল, আমরা আপনার কাছে আমার প্রশ্ন, যে যেহেতু আমরা ধর্ষিত, ধর্ষক যেহেতু আমাদেরকে গালি দিচ্ছে, তো সেখানে আমাদের কূটনীতিক তৎপরতা কেন নীরব রয়েছে? আমি জানি যে পররাষ্ট্র মন্ত্রণালয় বা পররাষ্ট্রমন্ত্রী একটি অনেক বড় কূটনৈতিক প্রতিষ্ঠান। তারা বাংলাদেশ, বিগত সরকারের আমলে বাংলাদেশকে স্ত্রী এবং তাকে স্বামী এবং নানা ধরনের কুরুচিপূর্ণ আখ্যা দিয়েছে, বা তাদের কূটনীতিকটা অনেক ভুল ত্রুটি দ্বারা বা ইচ্ছাকৃত বলেন, বা মানে বলতে পারেন যে আপনার মানে ভারতের পা লেলিহন করার মতো একটা বিষয় ছিল। কিন্তু বর্তমান সরকার তো আমাদের স্বাধীনতার কারণে অর্জিত একটি সরকার। তাহলে এই সরকারের কূটনীতিকরাও কেন এই মুহূর্তে চুপ? এই মুহূর্তে কেন তারা ধর্ষকদের বিরুদ্ধে কথা বলছে না, যেখানে ধর্ষক উল্টা ধর্ষিতকে গালি দিচ্ছে? এটা এটা দুঃখজনক। আসলে হয়েছে কি, যে আমরা 16 বছর যাবৎ ফ্যাসিবাদের দ্বারা নির্যাতিত হয়েছি। ওই হঠাৎ করে অনাকাঙ্ক্ষিতভাবে আমরা একটা বিজয় পেয়েছি, স্বাধীনতা পেয়েছি। কিন্তু আমাদের সেই বিজয়, সেই স্বাধীনতা, আমাদের সাফল্যকে সুসংহত করার জন্য যে শক্তি দরকার, ক্ষমতায় যারা আছেন, তাদের সেই ধরনের শক্তি, সেই ধরনের সামর্থ্য এখনো পর্যন্ত গড়ে ওঠেনি। হঠাৎ করেই তাদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছি। আমাদের চাওয়া পাওয়ার তুলনায় তাদের সামর্থ্য অনেক সীমিত। হয়তোবা তাদের ইচ্ছা আছে, কিন্তু আহ, আমাদের চাওয়া পাওয়ার যত পরিধি, সেই পরিধি পূরণ করার মতো সক্ষমতা তাদের এখনো গড়ে ওঠেনি। এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে, তারা কিন্তু একের পর এক চ্যালেঞ্জ মোকাবেলা করে যাচ্ছে। তাদেরকে ব্যর্থ করে দেওয়ার জন্য আহ, ফ্যাসিবাদী শক্তি যারা এখানে 15-16 বছর যাবৎ দেশটাকে লুটে পুটে খেয়েছে, রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে পর্যবসিত করে, পর্যদস্ত করে তাদেরকে একেবারে কমপ্লিটলি নিশ্চুপ করে দিয়েছে। যেখানে বাংলাদেশের মানুষ মনে করতো যে আল্লাহর একান্ত খাস রহমত ছাড়া এদেরকে আর সরানো যাবে না, তো সেখানে আল্লাহর খাস রহমতেই অত্যন্ত অলৌকিকভাবে সেই ফ্যাসিবাদের পতন হয়েছে। কিন্তু সেই ফ্যাসিবাদীরা তো এখনো দেশের ভিতরেই আছে। তারা তাদের সেই রানীকে এখনো ফিরিয়ে আনতে চান। তারা আবার তাদের মতো সেই জীবন ফিরিয়ে চান। তারা ফ্যাসিবাদকে আবার প্রতিষ্ঠিত করতে চায়, এবং তাদেরকে এই যে সাময়িকভাবে তারা মনে করে পর্যুদস্ত করা হলো এবং পরাজিত করা হলো, এর মানে প্রতিহিংসা পরায়ণ হয়ে এর প্রতিশোধ নেয়ার জিঘাংসায় তারা মেতে উঠেছে। তো এই চ্যালেঞ্জ তো আছেই। তাছাড়া আহ, দক্ষতা, যোগ্যতা এবং সামর্থ্যের কিছুটা ঘাটতি তাদের থাকতে পারে, অতীতে রাষ্ট্র চালায়নি। তবে জনগণ যদি এক থাকে, জনগণ যদি তাদের দাবি পক্ষে সবসময় সরব থাকে, রাজপথে যদি ঐক্যবদ্ধভাবে বজ্রকঠিন আওয়াজ তুলতে থাকে, তাহলে সরকারে যারা আছেন, তারা তারা যেহেতু এই জনগণের দ্বারাই মানে ক্ষমতায় এসেছেন, জনগণের আশা পূরণ করার জন্যই তারা এখানে আছেন, এবং এখনো পর্যন্ত আমাদের কাছে এটা প্রমাণিত হয়নি যে তারা জনগণের বিরুদ্ধে প্রকাশ্যে কোনো অবস্থান নিচ্ছে। আমরা যত বেশি সরব হব, সক্রিয় হব,
আমরা যত বেশি ফ্যাসিবাদ বিরোধী মনোভাব ব্যক্ত করতে পারবো এবং ভারতীয় আধিপত্যবাদ এবং ভারতীয় যে সাম্রাজ্যবাদ সেটার বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান নিতে পারবো, জনগণের মেসেজটাকে যদি আমরা বলিষ্ঠ কণ্ঠে জানিয়ে দিতে পারি যে আর কখনোই আমরা ভারতের পদানত হতে চাই না, ভারতের সাথে সমতা এবং সাম্যের ভিত্তিতে আমরা পররাষ্ট্র নীতি বজায় রেখে আমাদের দেশকে উন্নত করতে চাই, এবং সে ব্যাপারে এদেশের প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা প্রাণ সহযোগিতা করতে, সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত। তাহলে আশা করি সরকার সেখান থেকে একটা আশা, ভরসা এবং সাহস পাবে, এবং আশা করি আগামীতে ফ্যাসিবাদ আর ফিরবে না। এবং যে ফ্যাসিবাদ ফেরানোর জন্যই ভারত এত চেষ্টা করছে, তাদের স্বার্থে একটা ফ্যাসিবাদকে ব্যবহার করে এদেশকে তাদের বাজারে পরিণত করা, তাদের স্বার্থে এদেশটাকে একটা ভ্যাসাল রাষ্ট্র হিসেবে ব্যবহার করা, সেই সুযোগ আশা করি তারা আর পাবে না। তো সেক্ষেত্রে সবচেয়ে বড় প্রয়োজন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকা, এবং আমাদের যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের যে সেন্টিমেন্ট, সেটাকে ভাষায় রূপান্তরিত করা, সেটাকে অত্যন্ত বলিষ্ঠভাবে জনগণকে বারবার সাথে নিয়ে সরকারকে বুঝিয়ে দেয়া। ধন্যবাদ। ধন্যবাদ অ্যাটর্নি ওয়াহিদুল ইসলামকে তার মূল্যবান ওপিনিয়নের জন্য। দর্শক, এই ছিল আজকে আমাদের আলোচনা। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ। জেড টিভি থেকে আমি মুসাভি আল ফারদিন। থ্যাংক ইউ সবাইকে।